আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। চিটাগং কিংস এখন পর্যন্ত তাদের দলে যতগুলো বিদেশি প্লেয়ার আছে এর মধ্যে সবচেয়ে বড় নাম কোনটা? অবভিয়াসলি আপনি সবাই জানি সেটা হচ্ছে একটা মঈন আলী, এরপরে হচ্ছে ওসমান খান, এরপরে হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথিউস বা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এরাই কিন্তু সবচেয়ে বড় নাম এবং দেশিদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল সাকিব আল হাসান। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি 4 জন বা 5 জন প্লেয়ারের নাম বললাম, এদের মধ্যে থেকে আসলে চিটাগং কিংসের জার্সিতে কতজনকে দেখা যেতে পারে? তো সবচাইতে দুঃখের বিষয় এটা যে যারা চিটাগং কিংসের সাপোর্টার আছে তাদের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা, সেটা হচ্ছে তারা মঈন আলীকেও পাচ্ছে না, ইভেন অ্যাঞ্জেলা ম্যাথিউসকেও পাচ্ছে না, এমনকি তারা সাকিব আল হাসানকে তো পাচ্ছেই না। সো একটা দলের যদি একাদশের 3 জন প্লেয়ার যদি মঈন আলী বিপিএল খেলতে আসতেন, অথবা অ্যাঞ্জেলা ম্যাথিউস বিপিএল খেলতে আসতেন, অথবা সাকিব আল হাসান খেলার সুযোগ পেত, এই 3 জনই কিন্তু একাদশে থাকার মতো প্লেয়ার এবং এই 3 জনের থেকে আপনি ব্যাটিং যেভাবে পাইতেন বা বোলিং যেভাবে পাইতেন, বা সাকিব তো তিনিও ডিপার্টমেন্টেই তিনি দুর্দান্ত ক্রিকেট খেলতেন এবং বিপিএল সবসময় তিনি টপ পারফর্মার এবং সেই সাথে তিনি দলের ক্যাপ্টেন্সিটাও করতেন। সো চিটাগং কিংস এই মুহূর্তে সবচাইতে বড় একটা বিপদের মধ্যে, যে তারা কোন দিকে যাবে। তারা মঈন আলীকে না নিয়ে আসতে পারছে, অ্যাঞ্জেলা ম্যাথিউস তিনি এনওসিও পাচ্ছে না এবং সাকিব আল হাসান তিনি দেশেই ঢোকার সুযোগ পাচ্ছে না। সো এই মুহূর্তে চিটাগং কিংসের আসলে কি করা উচিত এবং এখন পর্যন্ত চিটাগং কিংসের দলের কি অবস্থা, এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো প্রথমত, ড্রাফটের আগে মঈন আলীকে নিয়ে একটা বিতর্ক ছিল এবং সামির কাদের চৌধুরী তিনি গণমাধ্যমে বলেছেন যে মঈন আলী আমাদের কাছে প্রায় 3 মাস আগে আমাদের সাথে চুক্তি করেছে এবং সাইন করেছে। সো মঈন আলীকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এবং এরপরে মূলত ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি গণমাধ্যমে আবার বলে বসে যে মঈন আলী তিনি ফরচুন বরিশালের হয়ে খেলতে আসবেন এবং বিপিএল যদি খেলতে আসে তাহলে সেটা ফরচুন বরিশালের হয়েই খেলতে আসবে, আর যদি বিপিএল খেলতে না আসলে খেলতে না আসে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম। এবং এরপরে মূলত সাকিব আল হাসানকে নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে তিনি আদৌ বিপিএল খেলতে পারবে কিনা। যখন সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স ছেড়ে দেয়, কারণ আমরা সবাই জানি যে গত বছরে তিনি রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, মোটামুটি তার চোখে সমস্যা ছিল এবং তিনি ভালো বল করতে পেরেছেন কিন্তু খুব একটা ভালো ব্যাট করতে পারেনি, কিন্তু শেষের দিকে এসে কিন্তু তিনি মোটামুটি ভালো ফর্মে ছিলেন এবং সেই সাথে তিনি রিসেন্টলি তখন তখন পাকিস্তানের মাটিতে তিনি 5 উইকেট নিয়েছেন এবং বাংলাদেশ দলের হয়ে ভালো খেলতেছিল। সো সবকিছু মিলায় সাকিব আল হাসান নিজেও শিওর ছিল যে তিনি বিপিএল খেলতে আসবেন এবং বোর্ড থেকে শুরু করে সবগুলো জায়গায় তিনি ওইভাবে বলে রেখেছিলেন যে তিনি বিপিএল খেলতে আসবেন। কিন্তু যখন তাকে ড্রাফটের আগে ডিরেকশনিংয়ে চিটাগং কিংস এই সুযোগটা নিল এবং সাকিব আল হাসানকে না নিয়ে তাদের কিন্তু বড় একটা সুযোগ ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, এবং সামির কাদের চৌধুরী তিনি হচ্ছেন চিটাগং কিংসের মালিক এবং সামির কাদের চৌধুরী এবং মাহমুদুল্লাহ রিয়াদ এদের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক অলরেডি আছে, সেটা আমরা সবাই জানি। কারণ 2012 সালে যখন এই চিটাগং কিংস প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করেছিল সেখানেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগং কিংসের পক্ষেই খেলেছে। সো যখন সামির কাদের চৌধুরী দেখেছেন যে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন, সো সাকিব আল হাসানকে তিনি অ্যাপ্রোচ করেছেন এবং তাকে ডিরেকশনিং এ দলেও নিয়েছেন এবং তাকে ঘিরে পুরো দলের যে প্লেয়ার সিলেকশন বা প্ল্যানিং সবকিছু কিন্তু তাকে ঘিরেই হয়েছিল। কিন্তু শেষ মোমেন্টে এসে জানতে পারলেন যে পলিটিক্যাল ইস্যুজের কারণে এবং তার যে বিপিএল খেলাটা সেটা এইবারের মতো হচ্ছে না এবং সেই সাথে তিনি বাংলাদেশেই ঢুকতে পারছেন না, বা তিনি তার যে রিস্ক আছে যে তিনি বাংলাদেশে ঢুকলে বেরোতে পারবে কিনা, এরকম একটা রিস্ক থাকা অবস্থায় তিনি আসলে বাংলাদেশেই আসবেন না এবং বাংলাদেশে যদি না আসতে পারে তাহলে তো বিপিএল খেলাটা তো তার হবে না। সো প্রথম ধাক্কাটা যে চিটাগং কিংসের জন্য কিন্তু এই সাকিব আল হাসানকে দিয়ে, এবং সাকিব আল হাসানকে তারা ডিরেকশনিং এ দলে ফিরিয়েছে, তাকে দলের ক্যাপ্টেন করা হবে এবং সেই সাথে দলের মেইন ম্যান তিনি এবং শন টেট সাকিব আল হাসান মিলে দলটা করেছে। কিন্তু এখন সাকিব আল হাসানের নেই এবং এর পরের যে বড় ধাক্কা সেটা হচ্ছে মঈন আলীকে নিয়ে। এখন মঈন আলী তিনি প্রথম দিকে একদম শুরুর দিকে যখন বিপিএল ড্রাফটে যেখানে বিপিএল খেলার আগ্রহ প্রকাশ করে বা চিটাগং কিংস কর্তৃপক্ষ থেকে মঈন আলী এজেন্টের সাথে কথাবার্তা বলে, ঠিক তখন এজেন্ট বলেছিল যে মঈন আলী 4 থেকে 5টা ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকবে। এরপর সেটা কমে আসে হচ্ছে 2 থেকে 3টা ম্যাচ, কিন্তু লাস্ট মোমেন্টে এসে মঈন আলীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি একটা ম্যাচের জন্য অ্যাভেলেবল আছে। এখন সামির কাদের চৌধুরী যেটা বলছে যে মঈন আলীর মতো একজন প্লেয়ার যিনি যাকে দিয়ে আসলে একাদশে খেলানোর মতো প্লেয়ার, তাকে দিয়ে 4 বার বল করাবো এবং সেই সাথে তিনি ভালো ব্যাট করবে। আমরা গত সিজনগুলোতে আমরা দেখতাম সবসময় তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেন এবং তিনি ব্যাটে বলে 2 ডিপার্টমেন্টে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু তারা চ্যাম্পিয়ন হতো বা রানার্স আপ হতো। এই যে মঈন আলীদের মতো প্লেয়াররাই কিন্তু সবচেয়ে বেশি ভালো পারফর্মার ছিল এবং তারা কিন্তু রেগুলার পারফর্ম করতো। সো
এরকম একজন প্লেয়ারকে যদি আপনি 3-4 ম্যাচের জন্যও পান, সেটাও কিন্তু দলের জন্য অনেক বেশি হেল্প হয়, এবং আপনি যদি 2-3টা ম্যাচও জিততে পারেন তাদেরকে দিয়ে, সেটাও কিন্তু দলের জন্য অনেক বড় একটা হেল্প হয়। এবং সেই কথা চিন্তা করেই মঈন আলীর সাথে তারা চুক্তি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মঈন আলীর এজেন্ট মারফত তারা জানতে পেরেছে যে মঈন আলী একটা ম্যাচের জন্য শুধুমাত্র অ্যাভেলেবেল আছেন, এবং মঈন আলী তিনি বিপিএল এ একটা ম্যাচের জন্যই আসবেন। এখন সামির কাদের চৌধুরী চিন্তা করতেছেন যে মঈন আলীকে যদি বিপিএল এ নিয়ে আসে একটা ম্যাচের জন্য অথবা 2টা ম্যাচের জন্য, তার পিছে কিন্তু প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। সো এই খরচটা তিনি করতে যাচ্ছেন, এবং এই বিষয়টা নিয়ে আমি বিগত প্রায় 2 থেকে 3টা ভিডিও বানিয়েছি যে মঈন আলী বিপিএল এ খেলতে আসবে না, বিপিএল এ খেলতে আসবে না, কারণ তিনি খুব সম্ভবত একটা অথবা 2টা ম্যাচ খেলার সুযোগ পাবে, এবং চিটাগং কিংস কর্তৃপক্ষ অর্থাৎ চিটাগং কিংস এর মালিক সামির কাদের চৌধুরী কখনো একটা প্লেয়ারের জন্য, যে একটা প্লেয়ার 2টা ম্যাচ খেলবে তার জন্য 15 থেকে 16 লক্ষ টাকা খরচ করে তাকে দেশে নিয়ে এসে আবার তার জন্য ফিরতি ফ্লাইট সবকিছু মিলিয়ে তার জন্য 12 থেকে 14 বা 15 লক্ষ টাকা কিন্তু কখনোই তিনি খরচ করতে চাইবেন না। এটা কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছি। সো এটা কিন্তু সত্যি হলো, এবং এরপরে যেটা, এবং যাকে ঘিরে মোটামুটি বলতে গেলে যিনি দলের সাথে থাকবেন এবং লম্বা সময়ের জন্য থাকবেন এরকম একটা নিশ্চয়তা দিয়েছিলেন, এবং সেরকম একটা কথাবার্তা বলে তিনি কিন্তু বিপিএল ড্রাফটে নাম লেগেছিলেন, এবং তিনি হচ্ছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। এবং এই যে অ্যাঞ্জেলা ম্যাথিউস, তিনি যে বিপিএল খেলতে পারবে বা তিনি বিপিএল এ অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ ছিল তার, অ্যাটলিস্ট তার হচ্ছে পুরো জানুয়ারি মাস বিপিএল এ থাকার কথা ছিল, এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে তাকে এনএসিও দেওয়ার একটা প্রস্তাবনা ছিল বা কথাবার্তা হচ্ছিল, কিন্তু শেষ মোমেন্টে এসে এখন অ্যাঞ্জেলা ম্যাথিউসের অবস্থা হচ্ছে এরকম যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে তাকে এনএসিও দেওয়া হচ্ছে না বা তাকে দিচ্ছে না, এবং তিনি বিপিএল খেলতে আসছে না। এবং সামির কাদের চৌধুরীর একটা আক্ষেপ সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে তার দলের যে 3জন মেইন প্লেয়ার, এবং 3জনই একাদশের প্লেয়ার এবং 3জনই টপ পারফর্মার, এবং তারা অলরেডি টি-20 ফ্রাঞ্চাইজিগুলো তারা কিন্তু খেলে বেড়ায়, এবং তারা কিন্তু প্রুভেন প্লেয়ার। এখন অ্যাঞ্জেলা ম্যাথিউস তিনিও আসতে পারছেন না। মঈন আলী তিনি এক ম্যাচের জন্য বা 2টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছে, তাকে 1-2 ম্যাচের জন্য কখনোই নিয়ে আসবেন। এটা শুধু সামির কাদের চৌধুরী না, সেটা আপনি যে কোনো দলের কথাই চিন্তা করেন না কেন, কেউ কিন্তু তাকে নিয়ে আসবেন। এবং সাকিব আল হাসান তো তিনি দেশেই ঢুকতে পারছেন না। এখন এই যে টোটাল চিটাগং কিংসের যে ফরেন ক্রিকেটার বলেন বা সাকিব আল হাসানকে ঘিরে যে এত এত কাহিনী হচ্ছে বা চিটাগং কিংস একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে, এটা আসলে সামাল দিয়ে উঠবে কেমনে? এখন যদি আপনি চিন্তা করেন যে চিটাগং কিংসের যে একাদশ, সেই একাদশে 4জন বিদেশি প্লেয়ার খেলানো নিয়ে কিন্তু তাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আপনি হয়তো খুব সম্ভবত আপনি ওসমান খানকে খেলাতে পারবেন, অসীম জুনিয়রকে খেলাতে পারবেন, অথবা আপনি চাইলে হচ্ছে হায়দার আলীকে খেলাতে পারেন বা বিরুনা ফার্নান্দেসকে আপনি খেলাতে পারেন, কিন্তু ওই যে অ্যাঞ্জেলা ম্যাথিউস বা মঈন আলীর লেভেলের যে প্লেয়ার, এটা কিন্তু বিদেশির যে লিস্ট সেখানে কিন্তু নেই। এবং অলরেডি এই মুহূর্তে বিশ্বের নানান প্রান্তে তাদের যে ফ্রান্সাইজি ঘরোয়া লিগ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যদি বিগ ব্যাশের কথা বলেন, সেটাও শুরু হয়ে গেছে গত ডিসেম্বরের 15 তারিখে, এবং সুপার স্ম্যাশ গত পরশু সেটাও শুরু হয়ে গেছে, এবং আইএল টি-20 শুরু হতে মাত্র কয়েকদিন বাকি আছে, এবং সেটাতে এসএ টি-20 শুরু হতেও কিন্তু মাত্র কয়েকদিন বাকি আছে। এখন নতুন করে কোনো প্লেয়ারের সাথে চুক্তিবদ্ধ হওয়া বা তাকে নিয়ে এসে যে ম্যাচ খেলানো এবং তিনি কতটুকু ভালো পারফর্ম করতে পারবে, সেটাও কিন্তু একটা অনেক বড় একটা প্রশ্ন। সো চিটাগং কিংস তারা যে প্ল্যান নিয়ে তারা বিপিএল খেলতে এসেছিল, সেই প্ল্যান কিন্তু একটাও হচ্ছে না। এবং সামির কাদের চৌধুরী খুব একটা আক্ষেপ করেই বলেছেন যে তারা যদি অ্যাঞ্জেলা ম্যাথিউসের কথা বলেছেন যে অ্যাঞ্জেলা ম্যাথিউস যদি এনএসইউ না পান তাহলে তিনি ড্রাফটের নাম কেন লিখেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে যে আইপিএল এর একটা নিলাম অনুষ্ঠিত হয়ে গেল, অকশন, সেখানে বাংলাদেশি কোনো ক্রিকেটার কেন দল পেলেন না? এটা কি আপনারা জানেন? এটার পেছনে সবচেয়ে বড় একটা কারণ, সেটা হচ্ছে যে আইপিএল এর দলগুলো যখন কোনো প্লেয়ারকে কিনে নিবে বা দলে নেওয়ার চিন্তা করবে, তখন ওই প্লেয়ারের সাথে আগে থেকে কন্ট্রাক্ট করবে যে তুমি কতদিনের জন্য ফ্রি থাকতে পারবে এবং কতদিন তুমি আমাদের দলের সাথে থাকতে পারবে, এবং তোমার বোর্ড কতদিনের জন্য তোমাকে এনএসইও দিবে। দেন যখন ওই প্লেয়ারটা কনফার্ম করে যে আমি এতদিনের জন্য ফ্রি আছি এবং বোর্ড আমাকে এতদিনের জন্য এনএসইও দিবে, ঠিক তখনই কিন্তু তাকে নিলামের মাধ্যমে কিনে নেয়, অথবা যে কোনো মারফতে হচ্ছে তাকে দলে ভিড়াই আইপিএল এর দলগুলো। কিন্তু বিপিএল কিন্তু এই সিস্টেমটা নেই। এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস তিনি যে বিপিএল এর নাম দিয়েছেন, এটা কিন্তু কোনো ফ্রাঞ্চাইজি আমার মনে হয় না কেউ জানতো, বা অন্য অন্য যে প্লেয়ার আছে বা অন্য অন্য বিদেশি প্লেয়ার আছে এদের সম্পর্কে বিপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি মালিক তারা যে একটা ন্যূনতম একটা নিউজ বা কোনো আইডিয়া রাখা, সেটা আমার মনে হয় না রাখে নাই। এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এবং তারা যদি ঠিকঠাক তথ্যপত্র নিয়ে কোনো প্লেয়ারকে ড্রাফটের নাম লেখানোর একটা প্রসেস মেনটেন করে তাদেরকে নাম লেখাইতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা আজকে হইতো না। সো এখন পর্যন্ত সর্বশেষ যে খবর সেটা হচ্ছে চিটাগং কিংস বড় ধরনের একটা ধাক্কা খাচ্ছে। এখন বিপিএল এ তারা কতটুকু ভালো করবে, কারণ বিপিএল শুরু হতে মাত্র 2 দিন বাকি আছে। আজকে অলরেডি 28 তারিখ, এবং
30 তারিখে বিপিএল শুরু হচ্ছে। সো এখন পর্যন্ত চিটাগং কিংস যে অবস্থার মধ্যে আছে তাতে করে আমার মনে হচ্ছে খুব খারাপ কোনো কিছুই হতে যাচ্ছে। সো এখন দেখার বিষয় কি হয়। সো আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।